ঘড়ির কাঁটা গভীর রাত ছুঁই ছুঁই করছে। রুম জুড়ে থমথমে নিস্তব্ধতা। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ, যেন আকাশের কান্না আজ থামছে না। দরজা জোরে ঠেলে ভেতরে ঢুকলো শেহরান খান। বুকের মধ্যে পাথরের মতো জমে থাকা ক্ষোভ নিয়ে সে ঘরে পা রাখলো। চোখে জ্বালা, মুখে নীরব আগুন। রুমের মাঝে লাল শাড়িতে ঢাকা ছোট্ট শরীরটা। বিছানায় বসে আছে চুপচাপ সদ্য বিবাহ হওয়া মেয়েটি। ভাগ্য আজ তাকে নির্মমভাবে ঠকিয়েছে। মাথায় ঘোমটা টেনে মুখটা ঢেকে রেখেছে। কাঁধে কাঁপুনি, হয়তো কান্না চাপার চেষ্টা করছে সেই ছোট্ট পরী। হঠাৎ করে সেহরানের বউ হয়ে বসে থাকা নিষ্পাপ ভয় ভীতি মুখের একটি মেয়ে। সেহরান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, সারা মুখে রাগ আর অপমানের ছায়া। তারপর পাঞ্জাবির বোতামগুলো একে একে খুলতে খুলতে বলে উঠল এক বিষাক্ত কণ্ঠে, কাঁদিস, যত ইচ্ছে কাঁদিস, কারণ এই কান্নাই হবে তোর বাকি জীবনের একমাত্র সঙ্গী। পরি মাথা নিচু করেই বসে থাকে। সেহরানের পায়ের শব্দ তার বুকের ভেতরে বাঘের গর্জনের মতো লাগলো। খুব শখ ছিল না তোর আমার বউ হওয়ার? সেহরান এগিয়ে এসে পরীর হাতটা ধরে টেনে আনে নিজের দিকে। রোজা পালিয়ে গেল, আর তুই এসে জায়গা নিলি? ভেবেছিস এভাবে ঠকিয়ে পার পাবি? তার চোখে আগুন জ্বলে ওঠে। আমার সাথে প্রতারণা করেছিস তোরা দুই বোন, আজ তার প্রতিদান তোকেই দিতে হবে। পরি ফোঁপাতে থাকে। সে বলতে চায় সবটা সে চায়নি, সে জানতো না, তার তো কিছুই করার ছিল না। কিন্তু কথাগুলো ঠোঁট অবধি এসেও ফিরে যায়। কিন্তু সেহরান আর কোনো শব্দ শোনে না। এক ঝাঁকুনিতে সে পরীর আঁচলটা ছুঁড়ে ফেলে। শাড়ি ছড়িয়ে পড়ে মেঝেতে। পরীর মুখে অসহায়তা, চোখে আতঙ্ক ভর করে। কিন্তু সেহরানের চোখে কেবলই দেখা যায় জেদ, এক অন্ধকার জেদ। তার হাত জড়িয়ে আসে পরীর কোমরে, গলার চারপাশে, কাঁধের ভাঁজে। প্রতিটি স্পর্শে সে যেন নিজের রাগ ঢেলে দিতে থাকে। কোনো প্রেম নেই, কোনো মায়া নেই, শুধু যন্ত্রণার খেলা। পরি কাঁদে, কাঁদতে কাঁদতে শরীরটা সেঁটে যায় ঘামে আর আতঙ্কে। কিন্তু তাতেও সেহরান থামে না, বরং পরীর পিঠে, পরীর গলা, ওর পায়রার ন্যায় বক্ষ জুড়ে ক্ষত তৈরি করতে থাকে। সে যেন শুধু শরীর নয়, পরীর আত্মাকেও দগ্ধ করে দিতে চায় এই মুহূর্তে। রাত গড়াতে থাকে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢোকে, আর সেই আলোয় দেখা যায় বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা ছোট্ট একটা শরীর পরী। সে কাঁপছে, কোনো উত্তাপে নয়, ভয়ে, লজ্জায়, ব্যথায় আর আত্মঘৃণায়। সেহরান চুপচাপ উঠে দাঁড়ায়। বিছানায় রক্ত মাখা চাদর তার চোখে পড়ে, কিন্তু তাতে এক বিন্দুও অনুশোচনা নেই। সে পরীকে কোলে তুলে নেয় নিজের কোলে, নিয়ে যায় ওয়াশরুমে, শাওয়ার চালু করে দাঁড় করায় তাকে ঠান্ডা জলের নিচে। পরীর ফর্সা গায়ে নীলচে ছোপ দাগ, আর শরীরের প্রতিটি ভাঁজে লালচে ক্ষত। সেহরানের চোখে যেন এক ভয়াবহ শান্তি নেমে আসে, একটা উন্মাদ আনন্দ যেন তার মুখে খেলে যায়। সে পরীকে গোসল করিয়ে এনে আবারও বিছানায় শুইয়ে দেয়। ড্রয়ার খুলে ঔষধ বের করে, একটা সাদা বড়ি জোর করে পরীর ঠোঁটে গুঁজে দেয়। ভাবিস না, ভালোবেসে খাওয়াচ্ছি, এটা দরকারি। শরীর ঠিক রাখতে হবে তো, কারণ রোজ রোজ তোকে আমার প্রয়োজন। পরীর চোখে জল গড়িয়ে পড়ে। কথা বলতে পারে না সে, গলা দিয়ে শব্দ বের হয় না। সেহরান শেষবারের মতো বলে, আমার ঘুমে ব্যাঘাত ঘটালে একদম নিচে ফেলে দেব। তোর শাস্তি এখনো শুরু হয়নি, কাল থেকে শুরু হবে। তুই শুধু শরীরই প্রয়োজন, আর কিছুই না। সে লাইটটা অফ করে দেয়। ঘর অন্ধকার হয়। পরি বিছানায় নিঃশব্দে পড়ে থাকে, বুকের ভিতর কাঁপতে থাকে তার। এই রাতে সে বুঝে যায় ভবিষ্যতের সব রাতই হতে চলেছে এই এক রাতের প্রতিধ্বনি। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছে বিছানার কোণে। সেখানে নিস্পন্দন পড়ে আছে এক ক্ষীণ কায়া, তার নাম ইউসাতুজ পরি। দেহ ব্যথায় চুপসে গেছে,
হৃদয় নিঃশেষ, কান্নার শব্দ আটকে আছে গলার কোথাও। চোখ দুটো ভেজা, কিন্তু আর কাঁদতে পারছে না, যেন চোখের জলও ক্লান্ত। সেহরান খান, সেই পুরুষ যাকে আজ থেকে স্বামী বলার কথা ছিল, সে তার শরীরে দগদগে দাগ রেখে গেছে। আদর নয়, প্রেম নয়, শুধু ক্রোধ, প্রতিশোধ আর পুরুষতান্ত্রিক মালিকানার সিলমোহর। পরি বিছানার কোণে নিজেকে গুটিয়ে নেয়, নিঃশব্দে চোখটা বন্ধ করে ফিরে যেতে চাই অতীতে, এক অন্য সময়, অন্য এক পৃথিবী। পরীর বয়স তখন মাত্র 7 বছর, বড় বোন রোজ তখন 17 বছরের তরুণী, আর সেহরান, তাদের মামাতো ভাই, ছিল 19 বছরের তরতাজা যুবক। দেখতে যেমন লম্বা, তেমনি সুন্দর চেহারা আর বাদামি চুলে, আর বাদামি চোখ যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তাদের বাড়িতে সেহরান আসতো নিয়মিত। পরি তাকে ভাইয়া বলতো না, ওরা খুব একটা বা কথাও বলতো না, কারণ সেহরান সবসময় রোজার দিকে তাকিয়ে থাকতো। উজ্জ্বল ফর্সা দেখতে মেয়েটিকে ওর ভালো লাগে, আর রোজা যেন সেই চোখে চোখ রেখেই নিজের ভবিষ্যৎ গড়ে নিচ্ছিল। তাদের সম্পর্কটা লুকানো ছিল না, তবে প্রকাশ্যও না, এক প্রকার বোঝাপড়ার সম্পর্ক, যা কারোর অজানা ছিল না, তবে কেউ কোনো কথা বলতো না। এরপর হঠাৎ একদিন সেহরান বিদেশে চলে গেল লেখাপড়ার জন্য, আর রোজা গড়ে তুলল নিজের স্বপ্নের জগৎ, মডেলিং ক্যারিয়ার, গ্ল্যামার আর আলো আর ক্যামেরার দুনিয়া। পরিবারের আপত্তি, মায়ের কান্না, সবই পেছনে ফেলে সে হয়ে উঠল নিজের মতো এক স্বাধীন নারী। সেহরান এখন 30 বছরের এক সফল ব্যবসায়ী, নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকে, পরিবারের কারোর সাথে থাকার প্রয়োজন বোধ করে না। আর পরি মাত্রই 17 বছর, এইচএসসি পরীক্ষার্থী, মায়ের আঁচলে বাঁধা, এখনো নিজেকে খুঁজে পায়নি ঠিকঠাক। ভীষণ রকমের ঘরোয়া, ভদ্র, সংবেদনশীল আর মায়াবী। তার মা সেলিনা চৌধুরী একজন কলেজের ইংরেজি লেকচারার। স্বামী নেই, বহু কষ্টে 2 মেয়েকে মানুষ করেছেন। বড় মেয়ে রোজা তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, কিন্তু ছোট মেয়েটা তার চোখের তারা। যেমন গায়ের রং দুধে আলতা, তেমনি লম্বা কেশের অধিকারী। তার কাছে পরি যেন আল্লাহর দেওয়া এক টুকরো চাঁদ। বিয়ের দিন ঘরে সাজ সাজ রব। বড় বোন রোজার আজ সেহরানের বিয়ে। সকাল থেকে রোজা প্রস্তুতি নিচ্ছে, শুটিং এ গেছে, সন্ধ্যায় বরের সঙ্গে মালা বদল করবে, সেই পরিকল্পনায় চলছে সাজানো গড়ানো অনুষ্ঠান। কিন্তু সময় গড়িয়ে যায়, সন্ধ্যা নামে, বরযাত্রী আসে, কিন্তু রোজা আর ফেরে না। অস্থিরতা বাড়ে। মা চিন্তিত, কাজী সাহেব ধৈর্য হারাতে বসেছেন, কনে এখনো নিচে নেমে আসেনি। রোজা যাওয়ার আগে ছোট বোন পরীকে বলে গিয়েছিল, আমি যদি দেরি করি, তুই আমার জায়গায় বউ সেজে বসে থাকবিস। পরি ভাবছিল এই তো একটু পরেই আসবে আপু, কিন্তু সময়ের সাথে সাথে তার বুকের ভেতর ভয় জমতে থাকে। শেষ পর্যন্ত ভয়কে হার মানিয়ে সে বউ সেজে নিজের ঘোমটা নামিয়ে নেয়, নিজেই হয়ে দাঁড়ায় বধূ, নিজেকে উৎসর্গ দেয় রোজার হয়ে। কিন্তু যখন সেহরান কবুল বলার জন্য ডাক দেয়, তখন সে সবার সামনে মুখ তুলে চুপ করে তাকিয়ে থাকে, তবুও বলে না কিছু। ঘরে বিস্ময়, কৌতূহল আর ধোঁয়াশা। সবাই জানতে চায় রোজা কোথায়, কেন পরি সেখানে বউ সেজে বসে আছে। পরি মাথা নিচু করে সব সত্য বলে দেয়। সেহরান তখন স্তব্ধ, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখ জ্বলছে। তার বাবা সেলিম খান ছেলেকে চলে যেতে বললেন, কিন্তু সেহরান বলে ওঠে, বিয়ে হবে আজই এবং এখনই, কাজী সাহেব বিয়ে পড়ান। পরে বাধা দিতে চায়, তার মা সেলিনা চৌধুরী বলে ওঠেন, জোর করছি না মা, শুধু অনুরোধ করছি, আমি চাই তুই এই বিয়েটা কর। পরি আর কোনো কথা বলে না, চোখের কোণায় এক ফোঁটা জল নিয়ে সে মাথা ঝুঁকিয়ে দেয়, সুন্দরভাবে কবুল বলে বিয়ে করে নেয়। বাসর রাতের ভয়াবহ পরিস্থিতি শেষে বাস্তবতায় ফিরে আসে পরি। চমকে ওঠে সে। বাসর ঘরের বাতাস যেন গা ছমছম করা,
শেহরান তখন পাশেই শুয়ে। সে আর কিশোর বয়সের সেই হালকা চোখের যুবক নয়। আজ সে এক রাগী, আহত, প্রতারিত পুরুষ, যার কাছে পরি শুধুই প্রতিশোধের প্রতীক। পরি জানে না ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে, শুধু জানে আজ রাত তার শৈশবের সব স্বপ্ন একে একে ভেঙে গিয়েছে। ঘুমের ঘোরে ঢাকা ঘরে তখনও যেন অন্ধকার কুয়াশার মতো। হালকা বাতাস জানালার ফাঁক দিয়ে পরীর চুলে ছোঁয়া দিয়ে যাচ্ছে, কিন্তু তার ঘুম আসে না, কারণ এক ধরনের নিস্তব্ধ যন্ত্রণা তাকে জড়িয়ে রেখেছে। সূর্য তখনও ঠিকমতো জেগে ওঠেনি। শহরের আকাশে হালকা কুয়াশা, পাখিরা সবে ডানা মেলেছে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও এক দহন জেগে ওঠে শেহরান খানের মনোজগতে। আলোর মতো ফিটনেস ঘড়িতে টাইমার বেজে উঠতেই তার ঘুম ভাঙে। নিয়মিত অভ্যাস, তার ঘুম থেকে উঠে জগিং, স্ট্রেচিং, ওয়ার্কআউট করা হয়। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু উঠতে গিয়েই টের পায় ওর বুকের ওপরে পরি শুয়ে আছে। ও কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। পরি একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু শরীর ক্লান্ত থাকায় আর জেগে ওঠে না। থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেশিবহুল শরীর দেখে নেয় শেহরান। শরীরটা এখন তার অহংকার, তার অস্ত্র। আর আজ থেকে সেই অস্ত্র প্রয়োগ হবে নতুন এক খেলায়, পরীর ওপর। শেহরান নিজেকে গড়ে তোলা অভ্যস্ত মানুষ। সকাল হলেই শরীর চর্চায় ব্যস্ত। ওয়ার্কআউট রুম থেকে ভেসে আসে তার নিঃশ্বাসের আওয়াজ, যেন প্রতিদিন নিজের শৃঙ্খলার ওপর আরেকবার কর্তৃত্ব জানানোর চেষ্টা। ঘরের এক কোনায় রাখা ম্যাটে সে যখন পুশ আপে ব্যস্ত, তখন পাশের ঘরে শুয়ে আছে পরি। রাতের আতঙ্ক তাকে এখনো ঘিরে রেখেছে ওকে। চোখ লাল, শরীর ভারী, মনে যেন এক অজানা শূন্যতা। তবে বিছানার চাদর আঁকড়ে ধরে পড়ে থাকে। হঠাৎ ঘরের দরজাটা খুলে যায় জোরে। শেহরান ঢুকে পড়ে, ঘামে ভেজা শরীর, টাওয়েল হাতে, চোখ দুটো ঠিক যেন আগুনের মতো। এখনো ঘুমাচ্ছিস? এই ঘুম ঘুম ভাব ভুলে যা পরি। এটা তোর নতুন জীবন, আর এই জীবনে ঘুমানোর বিলাসিতা নেই। পরি ঘাবড়ে উঠে বসে পড়ে। এক মুহূর্ত তার মাথার ভেতরে গুঞ্জন করে ওঠে। এটা সেই শেহরান নয় যে একসময় রোজা আপুকে ভালোবাসতো। এটা এক পরিবর্তিত শেহরান, যার চোখে এখন শুধুই ক্রোধ, অধিকার বোধ আর নির্মমতা। আজ থেকে শুরু, বুঝলি? রান্না, কাপড় ধোয়া, বাসন মাজা, সব। আর কেউ তোর জন্য কাজ করবে না, শুধু তুই। তার কণ্ঠে হুমকির মতো স্থিরতা। তার কণ্ঠে এমনই পরীর চোখ ভিজে আসে। সে কিছু বলতে চায়, কিন্তু গলায় গাঁথা শব্দগুলো যেন আটকে যায়। আর একটা কথা, এই বাড়িতে কেউ আসবে না, আর না তুই কারোর সাথে কথা বলবি, না ফোন, না সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ থেকে তুই শুধু আমার জন্য বরাদ্দ থাকবি, শুধুই আমার জন্য। শেহরান ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে যায়। তার ভারী পায়ের শব্দ যেন কাঁপিয়ে দেয় পরীর বুক। পরি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কাঁধে ওড়না জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে চোখে ঘুম, শরীরে দাগ, মুখে স্তব্ধতা। এই আমি? এই কি আমার জীবন? কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে থাকে। প্রতিটি পা যেন তাকে এক অজানা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। রান্নাঘর যেন কোনো যুদ্ধক্ষেত্র। চুলায় দুধ ফুটে আসে, তার গন্ধ, তীব্র বাষ্প। ডালের গন্ধে পরীর মুখ ভার হয়, মাথা ঝিমঝিম করে ওঠে। কোনটা আগে করবে বুঝে উঠতে পারে না সে। চাল ধোবে নাকি ডিম ভাজবে? সেই মুহূর্তে পেছন থেকে শেহরানের কণ্ঠ ভেসে আসে, ঠান্ডা, স্থির। কফি দিয়ে যা। পরি ট্রেতে করে কফি নিয়ে আসে, কিন্তু ভুল করে তাতে চিনি দিয়ে দেয়। শেহরান কিছু না বলেই তা ঢেলে দেয় পুরো কাপ কফি পরির হাতে। অমনি জ্বলে ওঠে তার ত্বক। পরি চেঁচিয়ে ওঠে, কাল থেকে মনে রাখবি। শেহরান কড়া গলায় কথাটা বলে। পরীর চোখে পানি জমে,
ঠোঁট কাঁপে কিন্তু মুখে কোনো শব্দ নেই। ভেতরের ভয় আতঙ্ক কিন্তু মুখে চুপচাপ প্রতিক্রিয়া দেখা যায়। বেলা তখন 10টা। সেহরান নাস্তা করে অফিসে চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। 25 তলা বিশিষ্ট বিল্ডিং এর ওপরের কর্পোরেট অফিস। সেখানে বসে সে মানুষকে চালায়। আর এখানে তার এই ঘরের চার দেওয়ালের মাঝে পড়ি শুধু একটি নামহীন ছায়া। সে এখন একা, কিন্তু এই একাকিত্ব মুক্তির মতো নয়, বরং বন্দিত্বের নতুনত্ব রূপ। ইন্টারনেট নেই, কোনো ফোন নেই, দরজায় কেউ আসতে পারবে না। এইসব ভেবেই পরি নিজের হাতে তাকায়, দেখে লাল হয়ে আছে, ফোস্কা পড়েছে। চুপচাপ বিছানায় বসে থাকে সে। আমি তো চাইনি কারোর জায়গা নিতে, নিজের মনেই কথাটা বলে সে। আরেকবার নিজেকে বোঝায়, মা বলেছিল ভালোই থাকবো। এটা কি ভালো থাকা? তারপর সে উঠে যায় বিছানা থেকে, আহত হাত নিয়েই ঘর গোছাতে শুরু করে। চাদর পাল্টায়, জানালার পর্দা টানে, কাপড় ধুয়ে রোদে দেয়। তবু সময় কাটে না ওর। ঘর ঝকঝকে হলেও মন যেন এলোমেলো হয়ে আসে। বিকাল 4টা। রান্নাঘরে গরুর মাংসের ঝোল ফুটছে, বেরেস্তা ভাজা হয়েছে, পাশে রাইস কুকারে ভাত আর টক দই তৈরি করে রেখেছে পরি। ও জানে এটা সেহরানের প্রিয়। হাতে ব্যথা বাড়ছে, তবু সে থামে না। রুমে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে হঠাৎ। আমি তো সেই পরি নই, সে বলে নিজের ছায়াকে। সে হাসতো, সে গান গাইতো, যে মানুষকে বিশ্বাস করত। তার চোখ ভিজে ওঠে। অন্যদিকে অফিসে সেহরান ল্যাপটপে ক্যামেরার ফুটেজ চালু করে নিজের বাসার। সে দেখে পরি রান্না করছে, ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে। একসময় কাঁদতে কাঁদতে থমকে দাঁড়িয়েছে। সে নিজ মনেই বলে ওঠে, তুই আমার জন্য না, তুই কাঁদিস নিজের কপালের জন্য। এই অভিনয় দিয়ে আমার মন গলাতে পারবি না। তার ঠোঁটে শুষ্ক বিদ্রুপ। সন্ধ্যা 6টা 30। সেহরান ফিরে আসে, সোজা বসার ঘরে গিয়ে বসে। পরি দ্রুত ছুটে আসে, জুতো খুলে দে। আপনার জুতাটা? পরি দ্বিধা নিয়েই বলে, জুতা খুলতেও শিখিস নাই? সারাদিন কি করিস শুনি তো? তার কণ্ঠে ভয়াবহ কাটা। পরি নত চোখে জুতো খুলে চুপচাপ হয়ে। ডিনারের সময় সেহরান একবার দেখে পরির ফ্যাকাশে মুখ। পরি তার ব্যথা লুকাতে পারেনি। তবু সেহরানের মুখে কোনো প্রশংসা নেই, কোনো সহানুভূতি নেই। খাওয়া শেষ করে উঠে যায় সে। পরীকে ডেকে একবারও বলে না, তুই খেয়ে নে। রাত 9টা 45 বাজে। বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে স্তব্ধতা। গাছের পাতারও যেন নড়ছে না, শুধুই নিস্তব্ধতা আর চাপা এক ভারী নিঃশ্বাস যা ছড়িয়ে আছে ঘরের বাতাসে। সেহরান বিছানায় বসে টিভির রিমোটটা নামিয়ে রাখে। তার চোখ স্থির হয়ে পড়ে পরীর দিকে, যে তখন পর্দা সরিয়ে বাইরে তাকিয়েছিল। সেহরানের চোখে কোনো কোমলতা নেই। এই চেহারা দিয়ে কি পেতে চাস? তার কণ্ঠে তাচ্ছিল, ঠোঁটে ঠান্ডা এক বিদ্রুপ। তুই কি ভাবিস আমি তোর সুন্দর চেহারা দেখেই তোর ফাঁদে পড়ব? সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে আসে। পরে কিছুই বলে না। সে আয়নার সামনে দাঁড়ায়, চুলগুলো একটু ঠিক করে শুকিয়ে যাওয়া ঠোঁটে হাত ছোঁয়ায়। নিজের প্রতিবিম্বকেই জিজ্ঞেস করে যেন, এটাই আমি? সেহরান পেছন থেকে হাত বাড়িয়ে ওকে টেনে নেয় নিজের কাছে। পরীর মুখে কোনো প্রতিবাদ নেই, যেন শরীরটাই কেবল এগিয়ে যাচ্ছে একটা রোবটের মতো। যেন নিজে নেই সেখানে, কেবলই আছে তার ছায়া। রাত গভীর হয়, ঘরের বাতি নিভে আসে। কেবল বিছানায় এক নিষ্প্রাণ শরীর আর আরেকটি কর্তৃত্বশালী অবয়ব। একটার পর আরেকটা দাবি জামা পরে, যেন শরীরের কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর ভারী নীরবতা বয়ে যায় রুম জুড়ে। সেহরান আজও কোনো দয়া দেখায়নি নিজের আধিপত্য বিস্তার করতে। পরি চোখটা বন্ধ করে ফেলে। তার শরীর যেন এক পোড়ানো মাটির পাত্র, ভেতরে ফাঁপা অথচ বাইরে শক্ত। ঠিক কতটা ভাঙতে পারলে মানুষ নিঃশব্দে কাঁদে পরি জানে না, কিন্তু আজ সে কাঁদছে না, স্রেফ পড়ে আছে। রাত 3টা।
শেহরান পাশ ফিরে ঘুমিয়ে আছে, তার মুখে প্রশান্তি আর গাঢ় ঘুমের ছাপ, যেন সারাদিনের শ্রমের পর তার পুরস্কার দিচ্ছে এই দখল। আর পাশে পড়ি, তার চোখ খোলা, সে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে বাইরে। আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে, অসম্পূর্ণ, নিস্তব্ধ। পরীর মনে হয় এই চাঁদটা যেন তারই প্রতিচ্ছবি, কিছুটা আলো, বেশিরভাগই অন্ধকার। সে ফিসফিস করে বলে, আমি তাহলে কি স্ত্রী, কয়েদি, নাকি একটা এক্সাম্পলার, যে পরীক্ষিত হতে চলেছি প্রতি রাতে? সে নিজেকেই নিজে উত্তর দেয়, তোমাকে ভালোবাসার প্রতিদান দিতে নয়, তোমাকে ভালোবাসতে শেখাতে এসেছি। তুমি যাকে অবহেলা করছো আজ, একদিন সময় এলেই সেই আমি তোমার মনের গভীরে কাটা হয়ে বিঁধে থাকবো। আর সেই দিন আমি কোনো কিছুর বিনিময়ে তোমার পাশে থাকবো না। পরীর চোখে আর এক ফোঁটাও জল নেই, শুধু আছে এক স্তব্ধ প্রতিজ্ঞা। ভোর এখনো আসেনি, কিন্তু পরীর ভেতর সূর্যোদয় শুরু হয়ে গেছে অনেক আগেই। এই সম্পর্ক, এই সংসার, এটা আর কিছুই নয়, শুধু একটা সামাজিক দাগ, যেটা একদিন আমি নিজেই মুছে ফেলবো। এবং তারপর এক নতুন গল্প শুরু হবে, যেখানে পরী কেবল একটা নাম নয়, একটা আগুন হব আমি। 5টা 45, ঘড়ির কাঁটা ধীরে ধীরে ছুঁয়ে যায় ভোরের কোল। ঘরের বাতাস নিঃশব্দ, তবুও সেখানে গুমোট কিছু একটা, যেন ঘুমিয়ে থাকা ছায়ারা আজ জেগে উঠেছে। সারা রাত যেন শরীরটাই আর নিজেরই ছিল না। নিজেকে নিয়ে আজকাল পরীর এক অদ্ভুত অনুভব, একটা মাটির পুতুল যার রং খসে পড়েছে, গাঁথুনিতে ফাটল ধরেছে, যাকে রাতের অন্ধকারে কেউ আবার নতুন করে ভেঙে গড়ছে। কিন্তু এই গড়া কোনো ভালোবাসার হাতে নয়, ভয়ে, বেদনায়, ক্ষোভে। তবুও সে উঠে পড়ে, কারণ আজ যদি সে ঘুমায়, তবে সেটা হবে যুদ্ধ হেরে যাওয়া। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, সে কি সত্যিই পরী, নাকি একটা ছায়া? পানির ধারা কাঁধ বেয়ে গড়িয়ে পড়ে, আর শরীর জ্বলে ওঠে, যেন জলের পর্দা তুলে শরীরটাকে ঢেকে রাখে। কিন্তু রাতের ক্ষতগুলো এত সহজে ধোয়া যায় না। সে জানে দাগ মুছে গেলেও ব্যথা থেকে যায়। হাতের উপরে লাল দাগ রেখে হঠাৎ বুকটা চমকে ওঠে। সেহরানের সেই গলা এখনো কানে বাজে, কাল থেকে মনে রাখবি। তবুও কেউ কিছুই জানে না, কারণ সে মানুষটা পরীর ওপর অন্তহীন অধিকার দাবি করে, একটা রোগের মতো অনুভূতি। সেখানে ভালোবাসা নেই, আছে কেবলই মালিকানা। পরীর ভেতর থেকে একটা নিঃশব্দ স্বর উঠে আসে, আমি আর শরীর নেই, কণ্ঠস্বর নেই, আমি কেবলই চাপা এক নিঃশ্বাস। চুলে ক্লিপ গোজা, গলার নিচে হালকা শাড়ির আঁচল। সামনের আয়নায় যে মেয়েটা দাঁড়িয়ে, সে আজকের দিনের স্ত্রী, কিন্তু পেছনের আয়নায় সে ঘুমন্ত মুখটা ফুটে আছে। সে এক ভয়ঙ্কর চেনা পুরুষ, শেহরান। পরীর মনে হয় ঘুমন্ত এই পুরুষটাকে বড় নিষ্পাপ লাগে, এমনকি এই পুরুষ যে রাতে তাকে ভেঙে দিয়ে। সে আয়নায় তাকিয়ে ভাবে, আমি কি তবে আয়নার বাইরের একটা সাজানো পুতুল মাত্র? সেই ভাবনাতেই আয়নার কাছে হালকা ফাটল না পড়লেও ফাটল পড়ে পরীর আত্মায়। রান্নাঘরের বাতাস, থাই মশলার গন্ধ, দুধ ফুটছে, তবুও গলা শুকিয়ে আসে পরীর। প্রতিদিন সকালে এই রান্না করতে হবে তাকে, কিন্তু এই রান্না নয় শুধু খাবার তৈরি, এ যেন নিজেকে প্রতিদিন ভাঙার আরেক অভিনয়। প্রতিটি পরোটা ভাজার শব্দে সে অনুভব করে তার নিঃশ্বাসে যেন আটকে যাচ্ছে, যেন সে নিজেকে ছাড়াই বেঁচে আছে। তার প্রশ্ন, আমি কি সত্যিই স্ত্রী, না এক কাঁচা ঘেরা প্রদর্শনীর পুতুল? কিন্তু সে জানে কান্না করলে কিছুই পাল্টাবে না। তাই আজ সে নিজেকে বলে, যদি কান্না করেও কিছু না হয়, তাহলে শক্ত হওয়া শিখতে হবে। এটাই আমার প্রথম বিদ্রোহ, একটা নিঃশব্দ প্রতিজ্ঞা, আজ সে আর ভাঙবে না। রান্নাঘরের ভেতরে ছায়ার মতো পরী নড়ে চলে, তার পুরো পুড়ে যাওয়া হাতটা এখনো লাল, কিন্তু সে থামছে না।
এক হাতে ডাল নেড়ে দিচ্ছে, অন্য হাতে রুটি চাপাচ্ছে গরম তাওয়াতে। ঘরের কোণে ঘড়ির কাঁটা কেবলই সামনে এগোচ্ছে। 5টা 58 বাজে। আর সে জানে সেহেরান ঘুম ভাঙলেই একটা ঝড় উঠবে। পরীর সমস্ত মনোযোগ কাজের মধ্যে ডুবে, যেন নিজের যন্ত্রণা ভুলে যেতে চায়। কিন্তু হঠাৎই কোনো শব্দ ছাড়াই কোমরের নিচে শাড়ির ফাঁকে একটা ঠান্ডা হাত এসে রাখে তার ছোঁয়া। শরীর কেঁপে ওঠে মুহূর্তেই। একটা নেশাতুর কণ্ঠ কানে আসে। আমি ওঠার আগে কেন উঠেছিস? বলেছিলাম না আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ তুই আমার পাশেই থাকবি। পরীর মুখ থেকে কোনো শব্দ বের হয় না। ও চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু কাঁপে ভয়ের ভারে, ঘেন্নার ভরে। সেহরান ধীরে ধীরে বলে ওঠে, আমার ঘুমটা তোর জন্য নষ্ট হলো, তাই শাস্তি পাবি। আর ঠিক তখনই সে কিছু না বলেই পরীকে জোরে কোলে তুলে নেয়। পরী দিশেহারা, শরীরটা এতটাই অবসন্ন যে কিছু করতেই পারে না। চোখ বড় বড় হয়ে যায়, হাত পা ছটফট করে, কিন্তু কণ্ঠ কুণ্ঠ রোধ করে আসে ভয় আর অভিজ্ঞতায়। সেহরান ওকে নিয়ে শোবার ঘরে আসে, আর কোনো ভূমিকা ছাড়াই বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। না প্লিজ, আমার সারা শরীরে ব্যথা আজ। পরি অস্পষ্ট গলায় কেঁদে ওঠে, আজকের জন্য ছেড়ে দিন, আর কখনো হবে না। আপনাকে অফিসে যেতে হবে তো। কিন্তু সেহরান কানে তোলে না কিছুই, কোনো প্রতিক্রিয়া দেয় না, বরং যেন আরো ক্ষিপ্ত হয় আর এক পশুর মতো করে ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। শরীরটা যেন আর নিজের নয়। প্রতিবার প্রতিটি স্পর্শে পরীর অস্তিত্ব আরো নিঃশেষ হয়ে যায়। সে বুঝতে পারে না এই যে কণ্ঠবোধ, এই ব্যথা, এই ঘৃণা, এটাই কি এখন তার সংসার? এটাই কি একটা সম্পর্ক? ঘন্টাখানেক পর সবকিছু স্তব্ধ হয়ে যায়। তবুও ঘরের বাতাস ভারী। সেহরান চুপচাপ পরীর বুকের ওপরে নিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ, আর পরী নিজেকে কিছু না ভাববার চেষ্টা করে, কিন্তু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিঃশব্দে, আর ভাবে, যে মানুষটা আমার শরীর আর মন দুটোই ক্ষত বিক্ষত করে এসেছে, যার প্রতিটি ছোঁয়াও হয়ে উঠেছে শাস্তির মতো, সে আমার অস্তিত্বকে রোজ একটু একটু করে মুছে দিয়েছে অদ্ভুতভাবে। সেই মানুষটার বুকেই আশ্রয় নেই আমি। প্রতিবার নির্যাতনের পর সেই উষ্ণ বুকেই মুখ লুকিয়ে ফেলি আমি, যেন সেখানে এক টুকরো নিরাপত্তা এখনো লুকিয়ে আছে। যদিও জানি ওটা নিছকই ছায়া। নীরব চোখে গড়িয়ে পড়ে জল, কিন্তু কোনো শব্দ বের হয় না কণ্ঠ থেকে। এ যেন অভ্যস্ত যন্ত্রণার নীরব অনুশোচনা। নিজের ওপর ঘৃণা জন্মায়। কেন সহ্য করলো? কেন ফিরে এলো এই বুকেই? আবার করুণাও হয় নিজের ভেতরের সেই ছোট্ট মেয়েটার জন্য, যে এখনো ভালোবাসা খোঁজে একটা দাহ করা কাঠের স্তূপের ভেতর। পরি বোঝে না সে কি নিজেকে ঘৃণা করবে, না নিজের উপরে করুণা। শুধু জানে রাত নামলে, শ্বাস বন্ধ হয়ে আসলে এই মানুষটার বুকেই সে নিঃশ্বাস নেয়। হঠাৎই সেহরান উঠে পড়ে, একটা পুরানো রুমালের মতো। সে পরিটাকে নিজের বুক থেকে সরিয়ে ফেলে দেয় পাশে, একটা আবর্জনার মতো। কোনো কথা বলে না। পরি উঠে বসার চেষ্টা করলো, তাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে আগের রাতের মতো আজও সেহরান নিজেই তাকে গোসল করিয়ে দেয়। শরীরের প্রতিটি দাগ তার চোখের সামনে, কিন্তু কোনো অনুভব নেই চোখে। মনের গভীরে যে নেশা, সেটা নিঃসীম এক অধিকার বোধ। এই শরীরটা আমার, এই মেয়েটা আমার। গোসল শেষে সেহরান বেরিয়ে এসে বলে, রেডি হয়ে যা, নিচে নেমে নাস্তা তৈরি কর, দেরি করিস না। সেহরান দরজাটা বন্ধ করে চলে গেলে পরি আয়নার সামনে দাঁড়ায়। চুল ভেজা, চোখ লাল, আর শরীরের নতুন দাগ। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিজেকে বলে, আজ না হোক কাল আমি এই ঘর থেকে বের হব। এই আয়নার পেছনের পুতুলটা একদিন হেঁটে যাবে নিজের ছায়ার পাশে। সেহরান নাস্তা শেষ করে সোফায় বসে একবার ঘড়ির দিকে তাকায়। 8টা 37 বাজে। ঘড়ির টিক টিক শব্দটাও তার কাছে সময় নয়, দায়িত্ব। দিনের সূচনা মানে
দায়িত্বের ভার, কর্তৃত্বের চর্চা এবং কাজের মধ্যে নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করা। টেবিলের এক পাশে রাখা টাইটা নিখুঁতভাবে গলায় বাঁধে। হাতে ফোন আর ল্যাপটপ, যেন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তিনি। সে পরীকে একবার দেখে নিয়ে কিছু না বলে বেরিয়ে পড়ে। নিচে নেমে গাড়ির দরজাটা বন্ধ করতে করতে একবার চোখ চলে যায় ওপরে। দোতলার বারান্দায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে। পরী, চোখে ভয়, ঠোঁটে নিঃশব্দ কিছু বলতে চাওয়া, কিন্তু সেহেরানের চোখে কিছুই পড়ে না। সে ভাবে সবকিছু নিজের জায়গায় আছে তো। তার কাছে জীবনের অর্থ একটাই, নিয়ন্ত্রণ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তার নিজস্ব অফিস, গ্লাসে মোড়ানো বিল্ডিং। আজ সকালেই ছিল এক গুরুত্বপূর্ণ মিটিং। একটি নতুন বাণিজ্যিক প্রকল্পের ক্লায়েন্ট এসেছে, বহুতল টাওয়ার, যার আর্কিটেকচারাল মাস্টার প্ল্যান তৈরি করেছে সেহরানের টিম। মিটিং রুমে আলো আঁধারির মধ্যে প্রজেক্টরে স্লাইডে দেখা যায় ভবিষ্যতের শহরের রূপরেখা। সেহরান কথা বলছে নিখুঁত ছন্দে, তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে কঠোরতা। ক্লায়েন্টরা মুগ্ধ, সহকর্মীরা নীরব শ্রদ্ধায়। এক পর্যায়ে একজন বলেই উঠল, সেহরান সাহেব, আপনি আসলে শুধু ডিজাইন করেন না, শহরটাকে নতুন করে গড়ে তোলেন। সেহরান হালকা হাসে, চোখ সরিয়ে নেয় প্রেজেন্টেশনের থেকে জানালার দিকে। সেখানে দূরে কিছু একটা দেখার ভান করে, যেন একটা স্থির ভবিষ্যৎ দেখতে পায়। মিটিং শেষ হতেই সে নিজের কেবিনে আসে। টেবিলের এক পাশে পড়ে থাকা নোটবুক খুলে ডায়েরিতে 2 লাইন লেখে। তার ডায়েরি কারোর জন্য নয়, সেখানেও থাকে গাণিতিক গঠন, তার দিনপঞ্জি, তার রুটিন, তার জীবন। ঠিক তখন কেবিনের দরজা খোলার শব্দ। আরে মিস্টার, ব্যস্ত? তুই এখনো পুরানো রুটিনে আটকে? চোখ তুলে দেখে, সামনে দাঁড়িয়ে তার পুরানো বন্ধু রায়ান। চিরচেনা মুখে এখনো সেই পুরানো প্রাণবন্ততা, হাতে এক খাম। সেহরান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হালকা হাসি ফুটে ওঠে ঠোঁটে। কি ব্যাপার রায়হান, আজ হঠাৎ? রায়ান চেয়ার টেনে বসে বলে, হঠাৎ না রে ভাই, বিয়ের কার্ড হাতে দিয়ে যাচ্ছি, ভাবলাম নিজের হাতে তোকে না দিলে তুই আসবি না। সেহরান খামটা নিজের চোখের সামনে ধরে, অভ্যস্ত ভঙ্গিতে পড়ে, তারপর নিঃশব্দে রাখে টেবিলের কোণে। শুভেচ্ছা রইল। কবে? আগামী শুক্রবার, ফারজানার সাথে। তুই অবশ্যই আসবি। আরে হ্যাঁ, তোর নতুন বউকেও নিয়ে আসবি। এই কথাটা কিছুটা ধমকে যায় যেন সেহরান। হালকা, প্রায় অদৃশ্য হাসি খেলে যায় মুখে। হুম, দেখা যাবে। রাইহান কিছুক্ষণ চুপ করে দেখে বন্ধুকে, তারপর বলে, তুই আগে এমন ছিলি না রে, এখন অনেক গম্ভীর হয়ে গেছিস, যেন সবকিছুতেই একটা দেওয়াল তুলে রাখছিস। সেহরান চুপ থাকে, তার চোখে পড়ে জানালার ওপরে একটা নির্মাণাধীন ভবনের ছাদ। আর মনে চলে যেন সেই মেয়েটির দিকে, যার জীবন আজ শুধুই এক কাঠামো ভেঙে দেওয়া, আবার গড়ে তোলা। পরি। সেহরান কিছুই বলল না, শুধু হালকা মাথা নাড়ে। আমি আসবো। রায়ান উঠে দাঁড়ায়। ভাই, এই শুক্রবার ভাবিকে অবশ্যই আনবি, ওর সাথে একটু গল্প করতে চাই, তোদের জন্য উপহারও রেখেছি। সেহরান তখন চোখ সরায় কেবল, কিছুই বলে না। রায়ান চলে গেলে টেবিলে রাখা খামটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। খামের ওপরে স্বর্ণাক্ষরে লেখা নাম, মিস্টার অ্যান্ড মিসেস সেহরান রহমান। এই মিসেসের মুখে যে ভয়, এই জীবন, এই শরীরে যে ক্ষত, তা কি অন্য কেউ দেখবে? না হয় একটা রঙিন সন্ধ্যায় পরীকে তুলে নেওয়া যাবে, কিন্তু নিজের পৃথিবীর ঘর ভাঙা শব্দগুলো, সেগুলো কি কেউ শুনবে? পরী রান্নাঘরে কাজ শেষ করে চুপচাপ শুয়েছিল ডিভানের এক পাশে। শরীরটা যেন আর টানতে চায় না, মনটাও ক্লান্ত। ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে গেছে, যেন আতঙ্ক আর অপেক্ষার মাঝখানে। হঠাৎই দরজায় বেল বাজে। প্রথমে একটু চমকে ওঠে, দ্বিতীয়বার যখন বেল বাজে তখন বুকের ভেতরটা ধক করে কেঁপে ওঠে। সেহরান স্পষ্ট করে বলে দিয়েছিল, কেউ এলে দরজা খুলবি না। আমি যাদেরকে দরজা খোলার অনুমতি দেই, তারাই কেবল এখানে ঢুকবে।
তবুও বেলের শব্দটা যেন বুক পুড়ে আসে। দ্বিধার ভেতরেই উঠে দাঁড়ায় পড়ি। ব্যথা ক্লান্ত শরীরটা কাঁপে, কিন্তু সে এগোয় তৃতীয়বার বেল বাজতেই। ভয়কে পাশ কাটিয়ে ধীরে দরজা খোলে। দরজার ওপারে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেখে পরীর পাটা হঠাৎই হালকা হয়ে যায়। সেজুদি খান, শেহরানের মা, পরীর শাশুড়ি, আবার নিজের মামিও। মাঝবয়সী এক দৃঢ় চেতা নারী, যার চোখে আছে বয়সের চতুরতা, ঠোঁটে অনর্গল নীরব ভাষা। পরে কিছু না বলে হঠাৎ জড়িয়ে ধরে তাকে। আচমকা কান্না নেমে আসে বুক থেকে। সেজুদি খান স্তব্ধ হয়ে যান প্রথমে, তারপর এক হাত মাথায় রেখে আরেক হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরেন ছেলের বউকে। তুই কাঁদছিস কেন পরি? গলার টানটা মমতা ভরা, আর চোখ জোড়া অব্যক্ত অনেক প্রশ্নে ভরা। পরে কিছুই বলতে পারে না, শুধু বলে, মামনি, আপনাকে দেখে মনে হলো আমি যেন বেঁচে আছি। সেজুদি খান পরীর চুলে বিড়ি কেটে বলেন, তোকে নিতে এসেছি রে বাড়িতে। তোরা এখনো একবারও একসাথে আসিসনি। আমার শেহরান, সে এখন তো অফিসে। পরী একটু থমকে যায়, কিন্তু সেজুদি খান নিজেই বলেন, আমি ওকে বলে দিচ্ছি, অফিস থেকে সোজা ওই বাড়িতে চলে আসবে। তুই রেডি হয়ে নে, আমি অপেক্ষা করছি। প্রথমে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, শেহরান রেগে যাবে কিনা, তার চেয়ে বড় কথা সে আদৌ অনুমতি দেবে কি। কিন্তু আবারও ভাবে, মামনির কথা নিশ্চয় শেহরান শুনবে, মা তো। এটাই হয়তো সেই দীর্ঘ সময় পর একটা আলাদা নিঃশ্বাস নেওয়ার সুযোগ। পরি নিজের একটা হালকা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখ দুটো লাল, কিন্তু ঠোঁটের কোণে অদ্ভুত এক প্রশান্তি। আজ সে নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছে, অথচ সেই পথটা যেন মুক্তির দিকে। আলো না হোক, অন্তত ছায়ার নিচে একটু নীড় তো মিলবে। বিকালের আলো তখনও পুরোপুরি নামে না। আকাশে যেন ঝুলে থাকা অর্ধেক হাসি অর্ধেক কান্না। সেই আলোর নিচেই পরীর গাড়ি ঢোকে শেহরানের পৈতৃক বাড়ির উঠোনে। এক মুহূর্তের জন্য পরীর বুকের ভেতর কেঁপে ওঠে। অপরিচিত একটা জায়গায় আসার ভয় নয়, বরং খুব চেনা এক ঠিকানায় ফিরে আসার অদ্ভুত তীব্রতা। এই তো তার শৈশবের উঠোন, এই বারান্দায় দৌড়ে খেলেছে, এই জানালায় বসে সন্ধ্যাবেলা আকাশ দেখেছে। কিন্তু আজ সে আর বাড়ির মেয়ে নয়, আজ সে বউ। এটা তো তার নিজেরই মামার বাড়ি। দরজা খুলতেই ঝাঁপিয়ে পড়ে সবাই। শেহরানের চাচা চাচি, চাচতো ভাই বোন, পরি আপু, পরি ভাবি বলেই ঘিরে ধরে। সবাই যেন সত্যি খুশি। একজন বলে, তুই এলি মানেই বাড়ি আসা অতিথি না, তুই তো এই বাড়িরই। আরেকজন পরীর গালে টোকা দিয়ে বলে, এই শাড়িটা তোকে দারুণ মানাচ্ছে। সেজুদি খান এক কোণে দাঁড়িয়ে সবার এই উচ্ছ্বাস দেখে হাসেন। তিনি জানেন এই মেয়ে শুধু নামেই পরী নয়, আসলেই পরীর মতো কোমল আর নীরব আলোয় ভরা। বিকেলটা খুব মিষ্টি কেটে যায়, হাসি গল্প, ঝলমলে চা আর কাঁঠালের বড়া দিয়ে। ঘরের এক পাশে গান চলছে পুরানো দিনের, রেডিও বাজছে নিচু শব্দে। পরি হাঁটছে এক ঘর থেকে আরেক ঘরে, চোখের শান্তি মুখে হাসি। তবে শুধু সে জানে এই হাসির আড়ালে কতটা বিষ খাওয়া পড়ে আছে। কেউ বুঝতেও পারে না যে এই মেয়েটি হয়তো সকালবেলা রক্তাক্ত হাতে পরোটা বানিয়েছিল, কিংবা কিছুক্ষণ আগেই যন্ত্রণায় চুপসে যাওয়া শরীরটা সাজিয়েছিল একটুখানি ঠোঁটের লিপস্টিকে। কেউ জানে না তার প্রতিটি নিঃশ্বাসে গুমড়ে ওঠা না বলা শত শত আর্তনাদ। সবাই জিজ্ঞেস করে, শেহরান কেমন আছে? পরিও কারোর প্রশ্নের অপেক্ষা না করে সুন্দর করে উত্তর দেয়। সে জানে সবাই যাকে ভালোবাসে সেই ভালোবাসার ব্যথার হিসাবে রাখে না কেউ। রাতের খাবার হবে একসাথে। চাচি রান্নাঘরে যায়, পরিও সাহায্য করতে চায়। চাচি হাসি মুখে বলে, তুই অতিথি, আজকে শুধু খা আর গল্প কর। পরি তখন মনে মনে ভাবে, এখানে সবাই আপন, এত আপন, তবু আমি কাউকে বলতে পারি না। আমার জীবনের প্রতিটি দিন এক অদৃশ্য কারাগার।
বুকের মধ্যে সেই পুরানো কথা বেজে ওঠে। কেউ যদি জানতে না চায় তাহলে ব্যথা বলে কি লাভ? এই রাতে আপন মুখের ভিড়ে পরি একটু নিঃশ্বাস নেয়, একটু চোখ বোজে, নিজের কষ্টগুলোকে শরীরের গভীরে ফুটে রাখে। আর ভাবে ভালোবাসা একরকম পর্দা। কেউ কেউ তার আড়ালে নিজেকে আড়াল করেই বাঁচে, আর কেউ কেউ আড়ালেই মরে যায়। আর এই দিকে শেহরানের চোখ তখন ল্যাপটপের স্ক্রিনে আটকে, কিন্তু মাথার ভেতর কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, পরি কিভাবে এতটা সাহস দেখালো? আমার স্পষ্ট কথা অমান্য করার মানে ও জানে না বুঝি? তার ফোনটা বেজে উঠল। সে যদি খানের নাম্বার। শেহরান, অফিস শেষ করে একবার বাসায় চলে আয়। পরি এখানেই আছে, আজ তোরা এখানেই থাকবি। শেহরান চোখ বুজে ফেলে, নিজের রাগ যেন গলার ভেতরে গিলে নেয়। নরম গলায় উত্তর দেয়, ঠিক আছে মামুনি, আসছি। কিছুক্ষণ পরে শেহরান বাড়িতে পা রাখে, এক নিঃশব্দ আগুন হয়ে। এই বাড়িতে সে বড় হয়েছে, কিন্তু আজ যেন নিজেই এক অতিথি, না হেসে, তা না তাকিয়ে সোজা গিয়ে বসে বসার ঘরের এক কোণে। চোখে তার সবখানে ঘোরে, কিন্তু মন আটকে থাকে পরীর দিকে। ও জানে পরী ইচ্ছে করে দূরে দাঁড়িয়ে আছে, যেন তাকে এড়িয়ে চলে। নট সো ব্রেভ নাও আর ইউ, মনে মনে হাসে শেহরান, একটা ঠান্ডা শয়তানি হাসি। ও ডাকে, পরি এক গ্লাস পানি দেবে? ঘরে সবাই আছে, তাই পরি কিছু না বলে ঘরের কোণ থেকে উঠে আসে, পানি এগিয়ে দেয়। হাতটা কাঁপছে। শেহরান সেই মুহূর্তেই ওর হাতটা টেনে নেয়, নিজের পাশে বসিয়ে দেয়। পরি কেঁপে ওঠে, পুরো ঘর যেন থেমে যায় এক মুহূর্তের জন্য। কিন্তু পর মুহূর্তেই শেহরান হাসে, এমন এক হাসি যেন গোটা পৃথিবীর ভালোবাসা জমে গেছে তার ঠোঁটে। ইউ নো যা, আই মিসড ইউ অল ডে। ঘরের সবার চোখে অবাক। চাচি বলেন, আহা, এমন স্বামী সবাই পায় না। স্বাস্থ্য বোনেরা ফিসফিস করে, দেখেছিস ভাইয়া বিয়ের পর কত বদলে গেছে। পরিচুপ। এই মুহূর্তটা যেন কোনো নাটকের দৃশ্য। তার স্বামী যে তাকে ভাঙে, জ্বালায়, গুমড়ে মারে, আজ এমন নিখুঁত অভিনয় করছে যে কেউ বিশ্বাসই করবে না ওর আসল রূপ কোনটা। শেহরান নিচু গলায় বলে, চল রওনা হই, কাল অফিসে ইম্পর্টেন্ট মিটিং, এখান থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে সকালে। পরি তাকিয়ে থাকে ওর চোখে। হঠাৎ মনে হয় সে যেন আরেকটা গভীর গহ্বরে ঢুকতে চলেছে। সে যদি খান কিছু বলতে যাবে, তার আগে শেহরান উঠে দাঁড়িয়ে বলে, তোমরা বিশ্রাম নাও, আমি পরীকে নিয়ে যাচ্ছি, পরে আবার আসবো। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাই পরি। রাস্তায় আলো, হেডলাইটের ঝলক, সব একাকার হয়ে আসে। মনে হয় এই শহর, এই জীবন, এই পথ সবকিছু জানে না আজ রাতটা কতটা দীর্ঘ হবে তার জন্য। ও চোখ বুজে নেয়, ভেতরের শুধু একটাই প্রার্থনা, রাতটা যদি কম কষ্টে কাটে। আর এইদিকে শেহরান সোজা রাস্তায় তাকিয়ে ড্রাইভিং করছে আর ভাবছে, আমার বোকা রানী ভাবে ও পালিয়ে বাঁচতে পারবে। আমি যার জীবন দখল করি সে কখনো মুক্ত হতে পারে না। আজ সবাই আমাকে ভালো মানুষ ভাবছে, কি মজার। আসলে ওরা জানেই না আমি যখন ভালো থাকি সবচেয়ে তখন বিপজ্জনকও হয়ে উঠি। রাতটা নিশ্চুপ, অস্বস্তিকর নিস্তব্ধতায় মোড়া। শেহরান দরজা খুলেই যেন একটা অদৃশ্য ঘূর্ণিঝড় নিয়ে ঢুকে পড়ে অ্যাপার্টমেন্টে। পরি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকে, হাত কাঁপছে, শাড়ির আঁচলে ঘামের দাগ। তার নিঃশ্বাস যেন নিজের গলার কাছেই আটকে গেছে। শেহরান চুপ, তবে তার চোখ দুটো কথা বলে। শুধু চোখ নয়, তার চোখে রক্তাক্ত লালটাই যেন জ্বলছে, দাহ, দুঃসহ স্মৃতি আর এক অন্ধকার প্রতিশোধ। শেহরান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে সেই ভয়ানক শীতলতা। হোয়াটস দ্য ম্যাটার মিসেস ওয়াইফি? তার ঠোঁটে ঠান্ডা হাসি। তোর সাহস হলো কি করে? হঠাৎই পরীর হাতটা চেপে ধরে টেনে নিয়ে যায় নিজেদের রুমের ভেতর।
ফেলে দেয় ওকে ধাক্কা দিয়ে ডিভানের দিকে। মাথাটা ডিভানের কাঠের কোনায় লেগে ঠক করে একটা শব্দ হয়। রক্ত ঝরে, তবে ব্যথাটা চোখে ঝিলমিল তোলে। পরি থরথরিয়ে উঠে বসে, কিন্তু কিছুই বলতে পারে না। সে জানে এই নরক তার এখন থেকে দেখতে হবে, কিন্তু আজকের রাতটার মধ্যে যেন কিছু আলাদা আছে। শেহরান তখন প্যান্ট থেকে বেল্টটা খুলে বলে, আমি তোকে নিষেধ করেছিলাম, ভুলে গেলি? আজ মনে করিয়ে দিচ্ছি আবার। বেল্টটা দিয়ে প্রথমে পরীর শরীরে জোরে মারে। পরী চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে শুধু বলে, দয়া করুন প্লিজ, আর না, খুব ব্যথা লাগছে, আহ। দ্বিতীয়বারে চাবুক দিয়ে মারে ওরুতে, এমনভাবে যেন মাংস কেটে যায়। তৃতীয়বারে চাবুক দিয়ে মারে ঘাড় বরাবর। এক চিলতে রক্ত বেরিয়ে পড়ে। শেহরানের চোখ তখন রক্তের মতো লাল। সে হাঁপাচ্ছে, কিন্তু থামে না। হঠাৎ সে পরীর চুল মুঠি করে টেনে ওর নিজের মুখোমুখি দাঁড় করায়। তারপর একটা ভয়ঙ্কর চড় মারে, যার শব্দ দেওয়ালের গায়ে প্রতিধ্বনি তোলে। তোর পরিবার আমার জীবনটা শেষ করে দিয়েছে। তুই একটা খুনির মেয়ে। তুই সুখী হবি? নেভার। পরি কেঁদে ফেলে। খুব মায়ের কথা মনে পড়ে। জোরে ডাকে, আম্মু, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। শেহরান থামে না। চোখে প্রতিশোধের ছায়া, ঠোঁটে বিকৃত অধিকারের দাবি। পরীকে নিজের কোলের ওপরে টেনে নেয়, একদম মুখের কাছে এনে ফিসফিস করে বলে, ইউ আর মাইন, অনলি মাইন। দ্যাটস নো স্কোপ। তুই আমার অনেক অপেক্ষার ফল। আমি তোর থেকে ভালোবাসা চাই না, আমি শুধু চাই তোর ভয়, শরীর আর যন্ত্রণা, যেটা তোর পরিবার আমায় দিয়েছে। তারপর থেমে গিয়ে বলে, তোকে দেখলেই আমার মায়ের মুখ মনে পড়ে, সেই চিৎকার। তুই জানিস না পরি, জানিস না। কিন্তু সে আজ আর কিছুই বলে না, শুধু বলে, তোর ওই বোকা বোনটা তো ছিল শুধু আমার তুরুপের তাস। কি ভেবেছিলি আমি শুধু তোর স্বামী হব? নো, আই এম ইয়োর কার্স। পরীর শরীরটা একবার কেঁপে ওঠে, রক্তে ভেজা গায়ে থরথর করে কাঁপছে সে। সে জানে না কাকে ভয় পেতে হবে বেশি, এই পুরুষটাকে নাকি তার অজানা অতীতকে। শেহরান ওর কানের পাশে মুখ এনে খুব আস্তে বলে, টুনাইট ইউ ফিল এভরি সেকেন্ড অফ হোয়াট আই লিভ থ্রু। তারপর মুখে হাত চেপে ধরে চুল মুঠি করে টেনে তোলে, আবার মেঝেতে ফেলে দেয়, যেন কোনো মূল্য নেই। পরীর নিস্তেজ চোখ দুটো সেই দিকে তাকিয়ে আর কিছুই দেখে না। অন্ধকার ধীরে ধীরে শুধু ওর শরীর নয়, যেন আত্মাকেও গ্রাস করে। আর শেহরান, সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, বেল্টের রক্ত মাখা হাত, রক্ত মাখা চোখে অভিশপ্ত অতীতের শিকল দিয়ে বাঁধা। রাত প্রায় 11টা গভীর হয়ে এসেছে। শহরের কোলাহল থেমে গেছে বহু আগেই, কিন্তু এক পুরানো অভিজাত বাড়ির বাসার ঘরে আলো জ্বলছে এখনো। ঘরের মাঝখানে বসে আছেন সেলিম খান প্রবীণ, সংযত, ভাবলেশহীন চোখের সামনে তাকিয়ে আছেন। আর তার পাশে তার একমাত্র বোন সেলিনা চৌধুরী, যিনি এই ঘরের গৃহিণী, একই সাথে পরীর মা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, অথচ আলোচনার রেশ থামেনি। আজকের কথাবার্তার বিষয়বস্তু শেহরান আর পরীর আকস্মিক বিয়ে। সেলিম খান কিছুক্ষণ আগে জানতে পেরেছেন তার ছেলে শেহরান হুট করেই তার বাড়ি থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গেছে পরীকে নিয়ে। স্ত্রী সেজুতি ফোনে জানিয়ে দিয়েছে তার ছেলে বাড়ি এসেই বউকে নিয়ে চলে গেছে। এক রাতও ছাড়বে না বউকে, বুঝলে? সেলিম খান চিন্তায় পড়ে যান। এ কেমন প্রেম? যে ছেলে রোজার সঙ্গে বিয়ের কথা বলে দেশে এসেছে, সে হঠাৎ করে পরীকে বিয়ে করে ফেললো, তাও এমন নাটকীয় উপায়ে। তিনি তো সরাসরি না করেননি, শুধু সময় চেয়েছিলেন। তবে এত তাড়াহুড়ো? সবাই তো পরীকে বাড়ির বউ করতে অমত করেনি। পরীর মতো যোগ্য কেউ নেই আমার বেয়ারা ছেলেটার জন্য। পরীর মতো শান্ত একটা লক্ষ্মী মেয়েই দরকার ছিল আমার বাড়ির জন্য। তবে কেন এমন নাটক? কেন এমন দ্বিধা? কেন এমন অভিমানী একগুঁয়ে সিদ্ধান্ত? তার কানে হঠাৎই গুঞ্জনের মতো ভেসে ওঠে
পুরানো এক কথোপকথনের টুকরো। আই ওয়ান্ট হার পাপা। আমি পরীকে চাই। শি ইজ অনলি মাইন। ছেলের সেই জেদের মধ্যে কতটা আবেগ ছিল, কতটা জেদ ছিল, আর কতটা উন্মাদনা তিনি বুঝে উঠতে পারেননি তখন। তবে এখন যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই বিয়ে শুধু আবেগে গড়া নয়, এর পেছনে একটা ছেলেকে পাগল করে দেওয়া প্রেম জড়িয়ে আছে। হঠাৎ সেলিনা চৌধুরীর ডাকে তিনি সম্বিত ফিরে পান। ভাইয়া, রোজা ফোন করেছিল, বলল এখন লন্ডনে আছে, বিয়ে নিয়ে কোনো কথা বলেনি, বলেছে ফিরে এলে দেখা করবে, কথা বলবে, শুটিং আছে বলে রেখেছে। আর আমরা তো ভেবেছিলাম ওদের বিয়েই হবে, কিন্তু ভাইয়া আমি এই মেয়েকে মানুষ তো করতেই পারলাম না, এত বছর ওকে শিখিয়ে পড়িয়ে কোনো নাম করতে পারলাম না। সেলিম খান ঠোঁট আঁকড়ে চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীর গম্ভীর কণ্ঠে বলেন, এইসব কথা বাদ দে সেলিনা, আজ উঠি আমি। আর পরীকে আনতে তোকে যেতে হবে না, আমি নিজেই ওর সাথে কথা বলবো। নতুন বিয়ে হয়েছে, মানিয়ে নিতে সময় লাগেই। দেখি ও নিজে কি চায়। ছেলের মনে কিছু যে একটা চলছে তা আমার অজানা, সেটা বুঝতেই হবে, তিনি মনে মনে ভাবেন। চুপচাপ উঠে দাঁড়ালেন তিনি। তার চোখে তখন কোনো ভয়ের দৃষ্টি নেই, নেই কোনো অভিভাবকের দম্ভ। একজন চিন্তিত বাবার চোখে মুখে শুধুই অনিশ্চয়তা। ঘরের কোণে রাখা দেওয়াল ঘড়িটার টিকটিক করে চলতে থাকে। রাতটা নিঃশব্দ, কিন্তু কোনো না কোনো সত্য হয়তো খুব ধীরে, নিঃশব্দে সামনে এগিয়ে আসছে। শেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ফুঁকিয়ে ফেলছে। প্রতিটা টান যেন বুকের গভীর শূন্যতায় থেকে আসে, প্রতিটি ধোঁয়া যেন তার মাথার ভেতরের ধ্বংসযজ্ঞকে কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ঢেকে রাখে। রাত গভীর হয়, আকাশ কালো, আলো নেই কোথাও। দূরে তাকিয়ে সে শুধু অন্ধকার দেখে, ঠিক তার ভেতরের মতো। একটা সিগারেট শেষ করে, আবার একটা ধরায়। হাতে ধরা আগুন যেন কোনো দাগ রাখে না তার শরীরে, কারণ ভেতরের আগুন আরো বেশি জ্বলন্ত। ঠিক তখনই রুমের ভেতর থেকে ভেসে আসা একটা কান্নার শব্দ, নরম দম বন্ধ হয়ে আসা একটা গঙ্গানির কান্না। এটা শোনা যায় কিন্তু ভুলে থাকা যায় না। শেহরান হঠাৎ চমকে ওঠে, হাতে ধরা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় ব্যালকনির রেলিং এর থেকে নিচে। তারপর দ্রুত পায়ে রুমে ফিরে আসে। ফ্লোরে লুটিয়ে আছে পরী। ও তাড়াতাড়ি করে পরীর কাছে আসে। তার গায়ের রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, ঠোঁট ফাটা, গায়ে ঘাম, এবং কপালে হাত দিয়ে দেখে জ্বরের ছাপ। শেহরান কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে ওঠে, ও শিট, আজ অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি করে ফেলেছি আমি। সে তাড়াতাড়ি করে পরীকে বিছানায় ঠিকভাবে শুইয়ে দেয়, তারপর নিজে ওয়াশরুমে ছুটে যায়, ভেজা তোয়ালে নিয়ে আসে, যার মধ্যে হয়তো সামান্য তাপ কমানোর সামর্থ্য আছে। সে পরীর শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। ফ্লোরে পড়ে যায় কাপড়টা, যেন তার কোনো আত্মমর্যাদা ছিল না, শুধু ব্যথার বোঝা হয়ে ঝুলেছিল ওর গায়ে। শেহরান ভেজা তোয়ালেটা দিয়ে পরীর পিঠ, ঘাড়, শরীরের যেখানে যেখানে রক্ত শুকিয়ে গেছে, জ্বর জমে আছে, সব জায়গায় আস্তে আস্তে মুছে দিতে থাকে। পরী কেঁপে ওঠে, মুখ দিয়ে আহ শব্দ বের হয়, তবুও সে নিজেকে গুটিয়ে রাখে। গালে কান্নার ধারা গড়িয়ে পড়ে। শেহরান মুখে কিছু বলে না, তবে তার চোখ দুটো জ্বলতে থাকে অন্য এক অনুভবে, মিশ্র মিশ্র ঘৃণা, অপরাধবোধ আর শূন্যতা। তারপর দ্রুত ফার্স্ট এইড বক্সটা আনতে ছুটে যায়। সেই বক্সটা খুলে বের করে ওয়াইনমেন্ট, তুলা, ব্যান্ডেজ। পরি বাধা দিতে চায়, ভেঙে বলে, থাক, লাগবে না, আমাকে ছেড়ে দিন। কিন্তু সেই কণ্ঠে অভিমান জমাট, না বলা কষ্ট এবং না পাওয়ার অশ্রু। শেহরান কিছুই শোনে না। সে পরীর ক্ষতগুলোতে ঔষধ মাখাতে থাকে, হাতে ধরা তুলোয় লাগিয়ে খুব ধীরে ধীরে। সে ওর পিঠে, কাঁধে, শরীরের যেখানে ব্যথায় পুড়ে আছে সেখানে উপশম হিসাবে প্রলেপ দেয়,
যেন সেই ক্ষতগুলো ওর নিজের যেন দাহ ওকে পোড়াচ্ছে। পরি তখন দিশেহারা, শরীর কাঁপে, মাথা ঘোরে। সেহরান একবারও মুখে মমতা আনেনি, কিন্তু তার আচরণে একটা অদ্ভুত যত্ন। সে উঠে যায় রান্নাঘরে, দ্রুত বাটিতে একটা গরম স্যুপ তৈরি করে রুমে আসে। পরীর সামনে বসে জোর করে নিয়ে ওর মুখে তুলে দেয়, এক চামচ এক চামচ করে। পরি মুখ ফিরিয়ে নেয় বারবার, অভিমানে, তবুও সে খাওয়ায়। একটা মায়াবিহীন যত্ন, যেখানে দায়িত্বের চাপে হৃদয়ের দম বন্ধ অবস্থা। স্যুপ শেষ হলে ওর মুখে জোর করে মেডিসিন দিয়ে দেয়। পরি ঔষধ খেয়ে জোরে কুকড়ে ওঠে, ব্যথায় কাত হয়, তবুও সে কিছুই বলে না। সেহরান এবার সব কিছু রান্নাঘরে রেখে এসে ঘরের লাইটটা অফ করে আসে। আস্তে করে বিছানায় এসে পরীর পাশে শুয়ে পড়ে। তারপরে হঠাৎ করে পরীকে নিজের দিকে টেনে নেয়, জোরে জড়িয়ে ধরে। গলা দিয়ে আসে কঠিন একরোখা কণ্ঠ, ঘুমিয়ে পড়ো। পরী চোখ বন্ধ করেছিল, তবুও সে সবসময় টের পায় তাপ, নিঃশ্বাস, শক্ত বাহু সব। তার ঠোঁট কেঁপে ওঠে, কোনো শক্তি নেই দেহে, তবুও কান্না চলে আসে। চোখ ফেটে বুক ভিজিয়ে দেয়। সে ফিসফিস করে বলল, আমায় মেরে ফেলুন প্লিজ, আর পারছি না আমি। কি ক্ষতি করেছি আমি আপনার? সেহরান কিছুই বলে না, শুধু হঠাৎ পরি কিছু বুঝে ওঠার আগেই সেহরান ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয়। তারপর পিঠে, কাঁধে, শরীরে যেই সব জায়গায় ক্ষত তৈরি করেছে সেখানেও একে একে চুমু দিতে থাকে, যেন চুষে নিচ্ছে পরীর সব কষ্ট। পরি বাধা দেয়, কান্না চেপে রাখে, কিন্তু আজ প্রথমবার তার অনুভব হয় এই ছোঁয়া আগের মতো আগ্রাসী নয়। এ এক অভূতপূর্ব অনুভূতি, যেন এই মানুষটাই নিজের দুঃসহ শাস্তি নিজেই উপশম করছে। তারপর সেহরান হঠাৎ বলে ওঠে, আমি যে ক্ষত বানাই সেগুলো উপশমও আমাকেই করতে হবে, কিন্তু ভাবিস না আমি তোর প্রতি দুর্বল। এটা শুধু দয়া আর শুধু প্রয়োজন। পরীর মুখে কথা আসে না আর, জ্বর মাথায় চেপে গেছে। সে চোখটা বন্ধ করে সেই পাষাণ বুকে মুখ গুজে দেয়, কারণ হয়তো এই বুকেই আজ একটু উষ্ণতা পেয়েছে, অথবা এটাই তার নিয়তি। সেহরান তাকিয়ে দেখে পরী ঘুমিয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে, পরীকে আরো নিজের কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে তাকে সেই নিঃশ্বাসের ভর করে ঘুমিয়ে যেতে হয়। নিজের দাহ আর প্রিয়তমার নিঃশেষিত আত্মা একসঙ্গে জড়িয়ে থাকে। ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে এসে পরীর মুখে আলতো একটা উষ্ণতা ছড়িয়ে দেয়। জ্বর আর ব্যথার মাঝেও তার ঘুম একটু হালকা হয়। চোখ মেলে দেখে সেহরান ঠিক আগের মতোই তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। সেহরানের নিঃশ্বাস ভারী, ঘুমে ডুবে থাকা একটা ভয়ানক অথচ শান্ত চেহারা, একটা মুখ যার প্রতিটা রেখা অসম্ভব সৌন্দর্যের ছাপ রেখে গেছে, কিন্তু যার হৃদয়ের তলদেশে লুকিয়ে আছে পশুতত্ত্বের অন্ধ খোঁজ। পরি স্থির হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মানুষটার চোখের নিচে জমে থাকা ক্লান্তির রেখা, ঠোঁটের কোণায় চিরন্তন কঠোরতা, সব দেখে মনে হয় সেহরান যেন আগুনের ভেতর জন্মানো কোনো লৌহ মানব, যার আদর, মনে আঘাত আর ভালোবাসা মানেই ধ্বংস। চোখের পাতা ভারী হলেও পরি উঠে বসতে চায়। দেহের প্রতিটি অস্থি যেন শাস্তি দিচ্ছে। জ্বর এখনো পুরোপুরি যায়নি, গায়ে শিরশিরে একটা ব্যথা, তবুও সে ভেতরে ভেতরে অভ্যস্ত হয়ে উঠেছে। অভ্যস্ত হয়ে গেছে ঘুম ভাঙার পর নিজের বিছানা নিজেই গুছিয়ে নেওয়ার, রান্নাঘরে ঢুকে ঠান্ডা গ্যাসে আগুন ধরানো, প্রতিদিনের মতো নিজের উপস্থিতিকে একটি ছায়া করে রাখায়। কিন্তু আজ আজ যেন নিয়মের পরিবর্তন হলো। সেহরান ঘুম ভেঙে উঠেই, চোখ না খুলেই বলে, আজ উঠতে হবে না, কিচ্ছু করতেও হবে না, আর আমি কোথাও আজ উঠতে হবে না, কিছু করতেও হবে না, আর কোথাও যাবি না, আমি আজ বাসায় আছি।
পরি চমকে তাকায়। এই প্রথম এমন কথা, কিন্তু শব্দ ভেতরে কোথাও কোমলতা নেই, শুধু আদেশ আছে, চোখে না তাকিয়েও দেওয়া এক স্বৈর নির্দেশ। সেহরান আজ অফিসে যাবে না। আজ সে থাকবে এই দেওয়ালের ভেতর, অদৃশ্য শেকলের মতো, যার বাঁধন ছিন্ন করার উপায় নেই। পরি তবুও বিছানা ছেড়ে উঠতে যায়। সেহরান এবার উঠে বসে। কানে সমস্যা আছে তোর? বলেছি না শুয়ে থাক। সেই কণ্ঠে নেই কোনো চিৎকার, নেই কোনো হুমকি, কিন্তু তাতেই থেমে যায় পরীর সকল অনিচ্ছুক সাহস। সে বিছানায় ফিরে আসে। সেহরান এবার ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর রান্নাঘরে যায়, নিজেই সকালের রান্না শুরু করে। পরীর দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখে সে যেন উঠছে কিনা। রান্নাঘর থেকে ভেসে আসে ডিম ফেটানোর শব্দ, কড়াইতে পরোটা ভাজার গন্ধ, আর এক অদ্ভুত গম্ভীর নৈশব্দ, যেখানে প্রতিটি পদক্ষেপ যেন শাসনের ছায়া টেনে আনে। পরি বিছানায় চুপচাপ শুয়ে থাকে, শরীর ব্যথায় কুঁকড়ে আসে, কিন্তু মন যেন আরো বেশি ক্লান্ত। তার জীবনে ভালোবাসা নেই, আছে শুধু একটা নিষ্ক্রিয় যুদ্ধ, যেখানে সে যোদ্ধা নয়, কেবলই ক্ষতবিক্ষত এক অস্তিত্ব। কিছুক্ষণ পর সেহরান রান্না শেষ করে ট্রে হাতে নিয়ে আসে। ট্রেতে একটা পরিপাটি প্লেট, তার পাশে শুধু ঔষধ আর এক গ্লাস পানি। সে বসে ল্যাপটপটা খুলে কাজ করতে করতে বলে, সব খেয়ে ঔষধটা খেয়ে নে, তারপর ঘুমিয়ে থাকবি, শরীর সুস্থ কর। তোর দরকার আছে সুস্থ থাকার, কাল রাতে তোকে আদর করা হয়নি। এই কথা বলেই সেহরান বিদ্রূপ করে হেসে ওঠে, একটা অদ্ভুত ঠান্ডা হাসি, যেটার মধ্যে উত্তাপ নেই, তবে একটা সর্পিল শ্বাস আছে। তারপর আবার বলে, আজ কিন্তু কোনো ছাড় নেই। বিয়ে তো করেছি, বউ ছাড়া এক রাতও কাটবে না আমার, বুঝলি? পরি থমকে যায়। চোখের পাতা ভারী হলেও চোখের জল ভারী হয় আরো বেশি। সে মুখটা ফিরিয়ে নেয় অভিমানে না, ঘৃণায়। এই মানুষটাকে সে চিনে ফেলেছে। এই ঘর, এই বিছানা, এই নৈশব্দ, সবকিছুই এখন শাসনের নিঃশ্বাসে ঢাকা। সে কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকে জানালার ফাঁকা আকাশে, যেখানে আজ কোনো পাখি ওড়ে না, কোনো রোদ আসে না। হয়তো ওরা উপরীর মতো নিজের নীড়ে ফিরতে পারেনি। শুধু সেহরান পাশে বসে নিজের কাজে মন দেয়। আজ সারাদিন ঘরের প্রতিটি শব্দের ওপর তার নজর থাকবে। পরীর এক একটা নিঃশ্বাসও যেন অনুমতির শর্তে বাঁধা। আর পরী সেই জরাক্রান্ত শরীরে বিছানায় শুয়ে শুধু ভাবতে থাকে, এই মানুষটা কি আসলেই মানুষ, নাকি স্বামীর ছদ্মবেশে একটা পৈশাচিক মিথ্যে। দুপুরের রোদ জানালার ফাঁক গলে মেঝের ওপরে ছায়া ফেলে রেখেছে। একটু আগে পর্যন্ত যে ঘর নিঃশ্বাস ফেলতে ভয় পেত, সেই ঘর এখন নীরবতা মিশে আছে হালকা উষ্ণতায়। পরীর ঘুম ভাঙে ধীরে ধীরে। অচেনা এক প্রশান্তি তাকে ছুঁয়ে যায়, যেন দম বন্ধ করে দেওয়া বাতাস হঠাৎই ঢুকে গেছে। চোখ মেলে দেখে সেহরান কোথাও নেই। এমন নির্জনতা বহুদিন পর। সে নিজের শরীরটা টের পায়, ব্যথা এখনো আছে, তবে সকাল থেকে কিছুটা কম। অন্তত এমন দিনের জন্য এইটুকু শান্তি। পরি তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে ঢোকে। অন্ধকারকে যেন গায়ে মেখে ফেলে এসেছিল, আর জল দিয়ে নিজেকে শুদ্ধ করতে চায়। অনেকক্ষণ ধরে গা ধুয়ে ঠান্ডা জলে ক্ষত জুড়িয়ে আসে। আয়নায় মুখ দেখে কাল রাতের সেই চড়ের দাগ এখনো গালের কোণে রক্ত জবা ফুলের মতো ফুটে আছে, কিন্তু চোখের ভেতরে আজ একরাশ ক্ষোভ নয়, শুধু ক্লান্তি, হয়তো কিছুটা অভ্যস্ততা। আর সে আজ সাদা ব্লাউজে লাল রেশমি শাড়ি জড়িয়ে নেয়, ভেজা চুল খুলে রাখে পিঠে জুড়ে। একটা বৃষ্টি ভেজা নদী যেন নেমে আসে। রুম থেকে বেরিয়ে বসার ঘরে এলে দেখে সেহরান টিভির সামনে বসে খেলা দেখছে। চোখ টিভিতে, কিন্তু পরীর উপস্থিতির গন্ধেই ঘুরে তাকালো। তার চোখ একবার পরীর শরীরের ওপর স্থির হয়ে থাকে। শাড়ি পরা পরীকে দেখে কেমন যেন থমকে যায় কিছুক্ষণের জন্য।
1 কাপ কফি দেবে করে? এই কফি কোনো আদর নেই এই কণ্ঠে, কিন্তু চোখে এক ঝলক প্রশংসার ছায়া, যেন কোথাও পলক ফেলে। পরি চুপচাপ রান্নাঘরে চলে যায়। নির্দেশের উত্তরে শব্দ নয়, নিঃশব্দ সাড়া দেয়। ব্ল্যাক এক্সপ্রেসো আর তৈরি করে সে ট্রেতে রেখে নিয়ে আসে। কফির গন্ধের ভেতরে তার নিজের শরীরের আর্দ্রতা যেন মিলিয়ে যায়। কফির কাপ এগিয়ে দেয়, ঘুরে রুমে চলে যাবে, ঠিক তখনই সেহরান ডেকে বসিয়ে নেয় পাশে। সে চোখ তুলে তাকায় না, শুধু নিজের খাওয়া কফির কাপটা বাড়িয়ে দেয়। ফিনিশ ইট। পরীর মুখ থেমে যায়। একটা গা শিরশিরে ওঠা ভয় ভর করে ওঠে ওর চোখে। আমি খাই না এই কফি, তিতা লাগে। পরী ভয়ে বলে ওঠে। সেহরানের চোখ গরম হয় মুহূর্তেই। কোনো আওয়াজ না করে সে তা বলতে চায়, চোখেই বলে দেয়। পরী আর কিছু না বলে চোখটা বন্ধ করে এক ঢোকে কফিটা পান করে। মুখটায় যেন বিষের তিক্ততা ছড়িয়ে পড়ে। ঠোঁট মুছতে যাবে, ঠিক তখনই সেহরান হাতটা চেপে ধরে। পরী ভ্যাবাচাকা খেয়ে যায়, উঠে পড়তে চায়, কিন্তু সেহরান আগেই ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। পরীর ঠোঁট দুটো সে আগ্রাসীভাবে দখল করে নেয়। সেই চুমোতে প্রেম নেই, কিন্তু আজ পরী টের পায় সেখানে আজ হিংস্রতা নেই, আছে শুধু এক ধরনের দাবির অনুভব। পরী বাধা দিতে চায়, কিন্তু তার চুমুতে আটকে যায় নিঃশ্বাস। সেহরান এবার ওর ঘাড় থেকে শাড়ি সরিয়ে নেয়। চুমুর রেখা রেখে যায় ঘাড়, কাঁধ আর পিঠ জুড়ে। মাঝে মাঝে কামড়, যা রাগ না, এক ধরনের অধিকার প্রতিষ্ঠার চিহ্ন। পরী আর কাঁদে না, কিন্তু দুই চোখ দিয়ে নেমে আসে অশ্রুর রেখা, মিষ্টি এক ব্যথার। সেহরান এবার পরীর শাড়ি সরিয়ে ফেলে, নিজের শার্টটাও খুলে ডিভান থেকে ছুঁড়ে ফেলে নিচে। আজ সেহরান আর জোর করে না, বরং ইচ্ছাকৃতভাবে নতুন এক ছলনার জালে পরীকে ধীরে ধীরে আচ্ছন্ন করে তোলে। সে কোনো হিংস্রতা নয়, বরং একরকম মনস্তাত্ত্বিক মোহে জড়িয়ে গিয়েছে। অদ্ভুতভাবে পরী আজ আর বাধা দেয় না। সে জানে না এটা ভয় নাকি আত্মসমর্পণ। হয়তো এটাই নিয়তির খেলা, আর সে শুধু সেই লেখারই এক নীরব পাঠক হয়ে গেছে। পরী আজ আর না বলে না। এই দুপুরে আলো ফাঁকা ঘরে ঝরে পড়ে দুই শরীর একসাথে মিশে যায়, যেন অভিমান, ভয় আর অদ্ভুত এক ভালোবাসার ছায়া নিয়ে। সেহরান আজ কোনো কথা রাখে না, শুধু বলে, আজ তোকে আমার মতো করে কাছে পেতে চাই। কাল রাতে যা হয়নি, আজ সেই শূন্যতা পূরণ করব। এবং সত্যি এই দ্বীপ্রহরটা কেটে যায় দুটো মানুষের রাগ, ঘৃণা, অভিমান আর প্রতিশোধের এক নিঃশব্দ লড়াইয়ে। ভালোবাসা নয়, কেবলই দুটো হৃদয়ের নিজেদের ভাঙা অংশ দিয়ে একে অপরকে খুঁচিয়ে যায়। তবুও শরীর কথা বলে, আর আত্মা নিঃশব্দে কাঁদে। পরী বুঝে ওঠে না সে আদৌ ভালোবাসা পেয়েছে, নাকি আজ শুধু ভালোবাসা বলার মতো আচরণ। কারণ শরীরের কান্না স্পর্শে জ্বলে, আর গায়ে পড়ে, আর মন, সে তো বড্ড ক্লান্ত, অভিমানী। সব দেখে, সব সহে, সব কিছু চুপ করে চোখ বুজে নেয়, যেন কিছুই তার দেখতে না হয়। বুঝতে দেওয়ার কোনো এক বুঝতে দেয়া হয় না, যেন যন্ত্রণাকে অন্ধকারে ঢেকে দেওয়ার এক নির্বাক প্রচেষ্টা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।